বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান সহ 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বাংলাদেশটা সবসময় আমাদের দেশে কিন্তু সবসময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ বিকেল থেকে সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত সরকার। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আজকের দিনের অঙ্গীকার, বললেন ওবায়দুল কাদের। এবং টেক্সাসে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ঐশ্বর্য খিসা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে যেখানে বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের বিস্ময়কর অগ্রগতির যুগে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক সংকটমুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম। এই ভবিষ্যৎ হবে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত। 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার পাইকারি বিপণী বিতান সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবাজার থেকে এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একই অনুষ্ঠান থেকে পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্প্লিস গেট পর্যন্ত 8 লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি ইনার সার্কুলার রিং রোড, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকীকরণ শীর্ষক 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন একে আজাদ। বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান ক্রেতা বিক্রেতার কাছে নতুন রূপে ফিরবে রাজধানীর বঙ্গবাজার। নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান। গত বছর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রাজধানীর সবচেয়ে পুরনো মার্কেট বঙ্গবাজারে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 10 তলা বিপণী বিতান, 109টি মোটরসাইকেল পার্কিং সুবিধা। শনিবার এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নির্মাণ কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকীকরণ শীর্ষক উন্নয়ন প্রকল্পের প্রকল্প। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নত রাজধানী ঢাকা বিনির্মাণে সামষ্টিকভাবে যুক্ত হবে নতুন আরেকটি পালক, ক্লাইম্বিং কার, সুপার হ্যাপি সুইং। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ঢাকা শহরে সুপেয় পানি নিশ্চিত করার পাশাপাশি দূর করেছে বিদ্যুৎ সংকট। বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান তার। বলেন, নগরে বর্জ্য ব্যবস্থাপনার দিকেও দিতে হবে বিশেষ নজর। মনে রাখবেন, আপনি যত অপচয় করবেন আপনার তত বেশি বিল বাড়বে। কাজে সেদিকে আপনি যদি বিল কমাতে চান আপনাকে সাশ্রয়ী হতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের সহযোগিতা দরকার। যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলা, নির্দিষ্ট জায়গায় ফেলা, এবং সিটি কর্পোরেশনকে এটাই বলবো যে নির্দিষ্ট জায়গায় ফেলে সেই ময়লাগুলির জন্য সংগ্রহ করে যেগুলি যথাযথ ব্যবস্থাপনা করা, যাতে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের আরেকটা অনুরোধ, যেখানে সেখানে পশু কোরবানি দেবেন না, তাতে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়, আবর্জনা হয়। সেই ক্ষেত্রে আমার সিটি কর্পোরেশন না, সারা বাংলাদেশেই আমার এটা নির্দেশ রয়েছে, এবং আমি এটা আরও উদ্যোগ নেব যে প্রত্যেক জায়গায় পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জলাশয় ভরাট করে কোনো স্থাপনা নয়, উন্নয়ন কার্যক্রম হতে হবে পরিকল্পিতভাবে। মশার প্রজনন ক্ষেত্র যাতে তৈরি না হয় সে বিষয়ে নাগরিকদের সচেতন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর। ওয়ার্ড কাউন্সিলরদের লক্ষ্য রাখতে বলেন, পার্কগুলো যেন মাদক সেবনের জায়গা না হয়ে ওঠে।
যখন পার্কগুলি করা হয় খুব সুন্দর, কিছুদিন পরে দেখা যায় যে সে পার্কে বাচ্চাদের খেলার জিনিস নষ্ট, ময়লা আবর্জনা, আড্ডাখানা অথবা মাদক সেবনের জায়গা হয়ে যায়। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করার। বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের সেবা করে। নতুন ভবনে দোকান করার ক্ষেত্রেও সহায়তা করবে তার সরকার। এই নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই, আর আন্তঃজেলা সংযোগটা যাতে আরও সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আফমা বাহাউদ্দিন নাসিম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম। দক্ষিণ সিটি কর্পোরেশনের আতর রহমান, বাংলাদেশ টেলিভিশন। অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তোলা, এই ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে শুভ বুদ্ধ পূর্ণিমা 2024 উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন অসাম্প্রদায়িক দেশ করতে, কিন্তু ৭৫-এর পর ধর্মীয় স্লোগান দিয়ে বিভিন্ন সময় বাংলাদেশকে বিপথে নেয়ার অপচেষ্টা চলেছে। শেখ হাসিনা বলেন, তার সরকার দেশ করার কাজ করছে, এখানে ধর্ম বর্ণ বলে কিছু নেই, মানুষের কল্যাণ নিশ্চিতেই সকল প্রচেষ্টা। প্রধানমন্ত্রী বলেন, যার যার ধর্ম সে পালন করবে, এটাই হলো ধর্মনিরপেক্ষতা। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। প্রকৃতপক্ষে যার যার ধর্ম সে পালন করবে, এটা হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাক, কারণ বাংলাদেশটা সবসময়, আমাদের এই দেশে কিন্তু সবসময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন মানসিকতা, বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি। প্রত্যেক ধর্মেরই তো মানে মূল কথা যেটা গৌতম বুদ্ধ বলে গেছেন, মানব কল্যাণ, সকল জগতে সকল প্রাণী সুখী হোক। এটাই আমাদেরও সেই কথা যে সকলেই সুখে থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ বিকেল থেকে সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে রেমাল। ওমানের দেওয়া নামটির অর্থ বালু। শাহিদ জাহিদির প্রতিবেদন। ঝোড়ো বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে তা ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন। গতিবেগ ৮৯ থেকে ১১৭ কিলোমিটার মানে প্রবল ঘূর্ণিঝড়। আর বাতাসের গতিবেগ ঘন্টায় ১১৮ থেকে ২১৯ কিলোমিটার দাঁড়ালে সেটি অতি প্রবল ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। তো ২২ তারিখে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল এবং এটা পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপ এবং পরবর্তীতে গতকাল রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এখন পর্যন্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই গভীর নিম্নচাপটি অবস্থান করছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে
ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। আর ঝড়কালীন উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও আভাস দেওয়া হয়েছে। যদি সাইক্লোনের বিকালে রূপ নেয় তখন হয়তো আমাদের সিগন্যাল সিস্টেমটা আরও বাড়তে পারে, পরবর্তীতে এটা আরও ঘনীভূত হয়ে মাঝরাত অথবা কাল সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে এবং এর যে প্রভাব আগামীকালকে আপনার দুপুরের পরে উপকূলীয় জেলাগুলো বিশেষ করে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম এই সকল জায়গায় অনেক বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হবে। দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দিয়ে মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বলা হচ্ছে ঘূর্ণিঝড়ের বিস্তৃতি থাকতে পারে অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে। শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং রোববার থেকে বৃষ্টি বাড়বে বলেও আভাস মিলছে। বিকাল বা সন্ধ্যার বদলে রাত 12টা বা এর পরে ঘূর্ণিঝড় আঘাত হানলে জলোচ্ছ্বাসেরও আশঙ্কা আছে, জানিয়েছে আবহাওয়া অফিস। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান এবং সচিব কামরুল হাসান সহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন। পরে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ স্বেচ্ছাসেবীরা প্রস্তুত আছে। এছাড়া শুকনো খাবার সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে সমস্ত বন্যার জন্য দরকার সেগুলো আমরা প্রস্তুত রেখেছি। এরপর যদি ল্যান্ডস্লাইড হয় আমাদের এই ফায়ার সার্ভিস তাদের সমস্ত জিনিস ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা তৈরি হয়ে আছে। বিভিন্ন বিশেষ করে চিটাগাঙ্গে, কক্সবাজারে যদি সেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে সেনাবাহিনী তাদের দায়িত্ব নিয়েছে, তারা সেভাবে প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী, আমাদের কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিশেষ করে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে, সিপিবি, রেড ক্রস, সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা ও বাগেরহাটে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ, মৎস্যজীবী ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। এটি আজ সকাল 9টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের জনগণ, মৎস্যজীবী ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কোস্টগার্ড। আজ সকাল থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তারা নদীতে অবস্থানরত ট্রলারসমূহকে ঘূর্ণিঝড়ের সময় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। এছাড়াও উপকূলীয় জেলা ভোলায় প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে রক্ষা করতে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে কোস্টগার্ড। ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষায় নিকটবর্তী সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য সকলকে সচেতন করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষায় নিকটবর্তী সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য সকলকে সচেতন করা হচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বইছে দমকা হাওয়া, সাথে দুপুর থেকে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। এর প্রভাবে আতঙ্ক বাড়ছে জেলার নদী তীরবর্তী মানুষের মধ্যে। মংলা বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত চললেও বন্দরে থাকা দেশি বিদেশি জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মংলা বন্দর
কর্তৃপক্ষ। তবে রেমালের গতিবিধি পর্যবেক্ষণ করছেন তারা। মংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখে যেতে বলা হয়েছে। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন। আজ ১১ই জ্যৈষ্ঠ। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, বাঙালির আবেগ অনুভূতিতে জড়িয়ে থাকা চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কবির জন্ম। ৭৭ বছরের জীবনে তার সাহিত্য রচনার কাল ছিল মাত্র ২৪ বছর। এ সময় তার রচিত সাহিত্য বাঙালির জীবনে দিগন্ত বিস্তারী প্রভাব ফেলে। মানবতাবাদী কবি নজরুল হয়ে ওঠেন মনুষ্যত্বের কবি, সাম্যের কবি, প্রেমের কবি। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। যৌবনের সীমা অতিক্রম আজও আমার শেষ হয় নাই, কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান। তারুণ্যদীপ্ত যৌবনের পূজারী কবি কাজী নজরুল ইসলামের শিল্পসত্তা চিরসত্য ও চিরসবুজের প্রতিধ্বনি। নজরুল কাব্যে সংগ্রামী চেতনা এসেছে নির্যাতিত নিপীড়িত মানুষের জাগানোর প্রয়োজনে, পাশাপাশি মুখরিত হয়েছে প্রেমের চিরন্তন বাণীতে, যে বাণী বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে সত্য ও সুন্দরের জয়গানে। নজরুলের জন্ম বেড়ে ওঠা এক অস্থির সময়ের মধ্য দিয়ে। যে সমাজে তিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, সে সমাজের অসঙ্গতি, অন্যায়, অবিচার কবিকে আরো বেশি সংক্ষুব্ধ করে তোলে। খোদার আসন আরশে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। ধর্ম বর্ণের ব্যবধান ভুলে তিনি গেয়ে চলেন মানবতার জয়গান। বলবীর তার কবি সত্তাকে একেবারে দেশমাতৃকার সঙ্গে একাকার করেছেন। সেখানে কোনো ধর্ম, বর্ণ, পরিচয় নেই এবং শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। তিনি ব্রিটিশ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন তার কলমের জোরে। তিনি একই সঙ্গে সমাজ সংস্কারক, ধর্মীয় গোড়ামি, কুসংস্কার এগুলোর বিরুদ্ধে নজরুল কলম ধরেছেন। মানবের স্বাধীন সত্তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, যেখানে প্রবলভাবে সক্রিয় ছিল তার সাম্যবাদ। এবং এই সাম্য সৃষ্টি করতে গেলে মানুষকে স্বাধীন হতে হবে। সেই স্বাধীন সত্তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে নজরুল যে বিষয়গুলো দার্শনিকভাবে তিনি নিয়ে এসেছেন তার শিল্প সাহিত্যের মধ্যে, সেটি আজকের বলে নয়, ভবিষ্যৎ সেটি। নজরুলের অনবদ্য সব সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে যেমনি সমৃদ্ধ করেছে, একইভাবে বাঙালিকে উদ্বুদ্ধ করেছে দেশপ্রেমে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাঙালির চূড়ান্ত স্বাধীনতা সংগ্রাম, জাতির হাজার বছরের মুক্তি আকাঙ্ক্ষার প্রতিটি পর্বেই সাহস জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে নজরুলের লেখনী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার যে আদর্শ, এই আদর্শ সাম্য, মৈত্রী এবং সম্প্রীতির। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যৌবনকাল থেকেই নজরুলের যে আদর্শ, সেই আদর্শ ধারণ করেছেন এবং সেই আদর্শের ভিত্তিতেই মূলত আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশে তার সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, যুদ্ধের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আজকের দিনের অঙ্গীকার। আরো জানাচ্ছেন আমজাদ হোসেন। অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে কবিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সমগ্র জাতি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। এরপর জাতীয় কবিকে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধিকার থেকে স্বাধীনতা সংগ্রাম আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের কবিতা ও গান। কবির সেই বাংলাদেশে এখনও তৎপর সাম্প্রদায়িক অপশক্তি। আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু সেই বিজয়কে সুসংহত করা
এখনো আমাদের অনেক কাজ বাকি। বিজয়কে সুসংগত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতা বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি এরা তৎপর। আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। এ সময় বিএনপির নেতাকর্মী আটক নিয়ে দলটির দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে আটক করা হয়নি, বিভিন্ন অপরাধে জড়িতরাই কেবল জেলে রয়েছে। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই, কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে জনস্বার্থে, জাতীয়। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। এরপর কবি নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কবি পরিবারের সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ। শরীফুল ইসলামের রিপোর্ট। দ্রোহের কবি, সাম্যের কবি ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, কবি নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, কবির পরিবার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে জাতীয় কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কবির অসাম্প্রদায়িক চেতনার বাণী সর্বক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার আহ্বান সর্বস্তরের মানুষের। সব মিলিয়ে আমরা যদি নজরুলকে বিশ্লেষণ করি তাহলে আমরা এক কথায় বলতে পারি তিনি অসাম্প্রদায়িক মানবতাবাদী একজন কবি, যিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য লিখেছেন, মানুষের মুক্তির জন্য কারাগারে গিয়েছেন। সেই জন্যে নজরুল একজন প্রাসঙ্গিক ব্যক্তি, সর্বকালের সব সময়ে তিনি একজন প্রাসঙ্গিক ব্যক্তি। কবি নজরুলের রচনা সমগ্র অনুবাদ করে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার দাবি কবি পরিবারের সদস্যদের। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। এদিকে কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিসৌধ প্রাঙ্গণে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আজ শেষ হচ্ছে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। তাই তো ছুটির দিনে ক্রেতা বিক্রেতার মিলন মেলায় জমে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। শেষ মুহূর্তে নিজেদের প্রয়োজনীয় পণ্যটি কিনে নিচ্ছেন ক্রেতারা। এবারের মেলায় সারা দেশ থেকে অংশ নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান সহ 345টি প্রতিষ্ঠান। রোজিনা রোজির প্রতিবেদন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের হাট বসেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। সারা দেশ থেকে শতভাগ দেশীয় পণ্য নিয়ে উদ্যোক্তারা অংশ নেয় এ মেলায়। এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলায় 3 শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন। এর মধ্যে প্রায় 60% নারী উদ্যোক্তা। এসএমই মেলাতে আলহামদুলিল্লাহ প্রতিবারই খুব ভালো যায়। এ নিয়ে তৃতীয়বার আমি স্থান পেয়েছি এসএমই মেলায়, আলহামদুলিল্লাহ। এই মেলায় বিভিন্ন জায়গা থেকে লোক আসার পাশাপাশি বেশ কিছু ফরেনাররা এসেছে, আমাদের বাইরে থেকে বেশ কিছু অর্ডারও আলহামদুলিল্লাহ এই মেলাতে এসে পেয়েছি। রেসপন্স ভালো। এমনিতে আলহামদুলিল্লাহ আমার বিজনেস ভালো যায়, আমি যেহেতু 16 বছর ধরে আছি এই লাইনে। মেলায় প্রদর্শন করা হয় পাট ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য এবং হস্তশিল্প সহ বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী ও হ্যান্ডমেড গহনা। এছাড়া 30টি আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। বেসিক্যালি দেশীয় পণ্য বলে এখানে আসা, সাধারণত এরকম মেলা খুব একটা পাওয়া যায় না। তো
তো আমরা আসলে ওয়েট করি যে এই মেলাটা কখন হবে। দেখতেছি মানে আনকমন কিছু দেখেছি, নেওয়ার ইচ্ছা আছে, দেখি। টাইডাই কিছু সেটস কিনেছি, কিছু পাপোশ কিনেছি। মেলার মূল আকর্ষণ চোখে পড়ে ডিজিটাল পদ্ধতিতে মাটির তৈরি তৈজসপত্র বানানো, আর সেটা দেখতে ভিড় করে মেলায় আসা দর্শনার্থীরা। রাইস বল, কারি বল সব ধরনের জিনিস হয় এবং কি ল্যাম্পশটও বানাইছি এখানে আছে। মেলায় অংশ নেয় কয়েকটি খাদ্যপণ্য ও অর্গানিক পণ্যের প্রতিষ্ঠানও। মেলা থেকে আশানুরূপ সাড়া পেয়েছেন বলে জানান তারা। এই মেলার মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো সামনাসামনি সেল করতে পারছি এবং ডিসপ্লে করতে পারছি। ক্রেতা বিক্রেতা সবার মধ্যে খুবই মানে আনন্দ উৎফুল্লতার সাথে তারা প্রোডাক্ট কিনছে এবং বিক্রি হচ্ছে। নতুন মার্চেন্টরা আসতেছে এবং আমাদের কাছ থেকে আমাদের সার্ভিস সম্পর্কে জানতে যাচ্ছে। আমরা কাস্টমারের কাছে সরাসরি আমরা পণ্য দিচ্ছি, পাশাপাশি আমরা বায়ারও পাচ্ছি। মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান জানান, এবারের আয়োজনে অভূতপূর্ব সাড়া মিলেছে। অংশ নিয়েছে প্রায় 350 প্রতিষ্ঠান। বিপুল সংখ্যক ক্রেতা এই মেলায় এসেছে এবং বেশ ভালো সাড়া পড়েছে। আমরা দেখছি যে উদ্যোক্তারাও অনেকখানি একটা কনফিডেন্স গ্রো করছে, কারণ অনেক নতুন স্টার্টআপও এই মেলাতে আসছে, যারা জানে না তারা যে প্রোডাক্টগুলি করছে আসলেই কাস্টমারের কাছে সেই অ্যাকসেপ্টেন্সটা তারা পাচ্ছে কিনা। সুতরাং এটা কিন্তু তাদের জন্য একটা বড় সুযোগ। 7 দিনব্যাপী এই মেলা চলবে আজ রাত 9টা পর্যন্ত। রোজিনা রুজি, বাংলাদেশ টেলিভিশন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীতে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথের সৃষ্টিকলা বাঙালি জাতিকে উজ্জীবিত করেছে। পরে ক্ষুদে প্রতিভার রাজ্য শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আজ বিশ্ব থাইরয়েড দিবস। এ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগ কর্তৃক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এবং শোভাযাত্রার মাধ্যমে দিবসটির কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী। আলোচনা সভায় বক্তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে জনগণকে থাইরয়েডজনিত রোগ সম্পর্কে সচেতন করেন। মেলামাইন, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র এখন দখল করে নিয়েছে মাটির জায়গা। তবুও ঐতিহ্য নিয়ে লড়াই করে যাচ্ছেন পিরোজপুরের মৃৎশিল্পীরা। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি, পণ্য পরিবহনে খরচ বৃদ্ধি সহ নানান প্রতিকূলতা তাদের মাঝে তৈরি করেছে হতাশা। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা চান এই শিল্পের কারিগররা। পিরোজপুর ঘুরে এসে রিপোর্ট করছেন দিনার সুলতানা, ক্যামেরায় ছিলেন বুলবুল আহমেদ। পিরোজপুরের মৃৎশিল্পের ইতিহাস বহু পুরনো। ভাস্কর্য নির্মাণের পাশাপাশি এই অঞ্চলের মানুষ যুগে যুগে মাটি দিয়ে তৈরি করেছে তৈজসপত্র। একসময় বছর জুড়ে মাটির নানা আসবাব আর খেলনা সামগ্রী তৈরিতে জমজমাট থাকত পালপাড়া। বর্তমানে প্লাস্টিক, মেলামাইন ও অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র দখল করে নিয়েছে মাটির জায়গা। তারপরেও ঐতিহ্য নিয়ে লড়াই করে যাচ্ছেন কিছু মানুষ। বর্তমানে প্রচুর পরিমাণে কষ্ট পড়িয়ে যায়, যে পরিশ্রম করি সেই পরিশ্রম অনুসারে আমাদের কোনো ফল নাই। সব খরচাপাতি দিয়ে সেরকম হয় না, তার ভিতর আর কি চলতে হয়। যুগের সাথে পাল্লা দিয়ে বদলে গেছে মৃৎশিল্পের কাজের ধারাও। এখন অধিকাংশ কাজ হয় মেশিনের মাধ্যমে। একসময় বিনা পয়সায় পাওয়া মাটি এখন কিনতে হচ্ছে উচ্চ মূল্যে। শুধু মাটি নয়, মেশিন সহ বেড়েছে আনুষঙ্গিক সব জিনিসপত্রের দামও। তাই সহজ শর্তে ঋণ চান মৃৎশিল্পীরা। সরকার যদি আমাদের সহযোগিতা করে এবং অল্প সুদে যদি আমাদের টাকা দেয়, তাহলে আমাদের জীবনযাত্রার মান আরও অনেক উন্নত হবে। বেসরকারি দিয়ে লোন উঠাইলে ওতে পার্সেন্টেজ নেবে বেশি, সেইতে আমরা বাদ দিছি। আমরা যদি মনে করেন সরকারি দিয়ে কিছু কম সুদে দেয়, হলে আমরা বাঁচতে পারি। মৃৎশিল্প পণ্যের আছে আলাদা নান্দনিক শিল্প মূল্য। এছাড়া পরিবেশ বান্ধব হওয়ায় অনেকে এসব পণ্য পছন্দ করেন। নামি দামে অনেক ব্র্যান্ড বিক্রি করছে এসব পণ্য।
আর তাই এই পেশার উৎকর্ষতা ধরে রাখতে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন। প্রোডাক্ট তৈরি করা, তারপরে ডিজাইন, তারপরে প্রোডাক্টের মানোন্নয়ন, এগুলো আমাকে শেখানোর পরে আমি আগের থেকে এখন অনেক বেশি টাকা ইনকাম করতে পারতেছি। আগে আমরা পিঠের সাজ, তারপরে দইয়ের মালসা, তারপর সরা এগুলো বানাইতাম। এগুলো আমাদের কষ্ট বেশি হইতে, কিন্তু এখন এইগুলো বানালে কষ্ট কম হয়, লাভটা বেশি হয়। পণ্যের বৈচিত্র্যতা বাড়ানো ও বাজারজাতকরণের পাশাপাশি স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানান এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকরা যারা ডিজাইন এবং উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত, তারা কিন্তু আপনার পিরোজপুরে গিয়ে কুমাররা আছেন, তাদের কিন্তু প্রশিক্ষণ দিয়ে আসছে। এবং আমাদের ঋণ প্রদান করার ক্ষেত্রে কিন্তু ক্লাস্টারের সাথে সম্পর্কিত যারা আছেন তাদেরকে আমরা কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য আমরা দিয়ে থাকি। নির্দিষ্ট ক্লাস্টারে একটা ব্যাংকে সংযুক্ত করে দিয়ে ওই ব্যাংকের মাধ্যমে লোন দেওয়ার চেষ্টা করি। তো এই কার্যক্রমটা আমরা দেশব্যাপী করার চেষ্টা করছি। মাটির নান্দনিক কারুকার্য ও বাহারি নকশার কারণে চাহিদা থাকায় মৃৎশিল্পীরা এখনো স্বপ্ন দেখেন একদিন আবার কদর বাড়বে মাটির পণ্যের, ফিরে আসবে মৃৎশিল্পের সোনালী অতীত। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন। টেক্সাসে 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি20তে আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রেডিভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম 2 ম্যাচে হেরে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুপুরে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান সহ 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ বিকেল থেকে সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত সরকার। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আজকের দিনের অঙ্গীকার বললেন ওবায়দুল কাদের। এবং টেক্সাসে সিরিজের তৃতীয় ও শেষ টি20তে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুরের সংবাদ শেষ হলো। খোদা হাফেজ।